আচ্ছা, আমরা হলো কত অধ্যায়, ১০ম অধ্যায়ে ব্যবসা উদ্যোগ পড়তেছিলাম। গত ৩টা ক্লাস, আমাদের কি এর আগে ৩টা ক্লাস হয়েছে না এই অধ্যায়ের উপর? জি মিস। হ্যাঁ, আজকে ৪র্থ ক্লাস। তো ৪র্থ ক্লাসে আমরা কি পড়বো? আমরা গত ক্লাসে ব্যবসা উদ্যোগের ধারণা পড়ছিলাম, তারপর উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ এটা পড়ছিলাম, তারপর বলছিলাম এই কর্মপত্রটা একটু দেখতে। কেউ দেখছিল পাশে? কেউ দেখো? জি ২ জন মিস। দেখছো তাহমিনা? জি মিস। মাশাআল্লাহ। আচ্ছা, এখন ইফা তো চলে গেছে, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। এখন শুধু আমি আর তুমি। সো এখানে যে তিনটা না সরি, কর্মপত্র যেটা, সেটাতে তোমার কোনো সমস্যা আছে কোনোটা বুঝতে, যে এটা ব্যবসা উদ্যোগ কি উদ্যোগ কিনা? শুধু উদ্যোগ কোনটা আর ব্যবসা উদ্যোগ কোনটা, এরকম মানে কোনোটা? হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট এডটা একটু কনফিউজ হইতেছি যে এটা উদ্যোগ হবে না। ফার্স্ট এডটা যে ৩ বোনের শখের নেট্রো ক্লাব গঠন। হ্যাঁ, দেখো, শখের নাট্য ক্লাব মানে কি, এটাতে কিন্তু তোমার অর্থ উপার্জন বা অর্থ ইনকাম করা, মানে টাকা ইনকাম করার কিন্তু কোনো মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য নাই। সো এটা কি হবে, শুধু উদ্যোগ হবে। ঠিক আছে, এটা উদ্যোগ। জি। ব্যবসা উদ্যোগ না। হ্যাঁ, এটা উদ্যোগ। তারপরটা তারপর এটাও উদ্যোগ হবে। না, আমি বলতেছি তোমার কাছে কনফিউজ, তুমি কনফিউজ ছিলা আচ্ছা। কোনটাতে, মানে যেটা কনফিউজ ছিল সেটা বলো। সব কয়টা তো মানে ধরে ধরে পড়ানোর কিছু নেই, তাই না? আচ্ছা। না মিস, আর কোনোটা না, শুধু এটা আর হবে। কোনটা? আচ্ছা, এটাও ঠিক আমার আছে। উদ্যোগ লাগতেছিল একটু কনফিউজ। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় আমরা পড়ছিলাম না তাহমিনা, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য? জি মিস। হ্যাঁ, তিন। জি মিস, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আজকে হয়ে গেছে। 10.6 পড়ব। হ্যাঁ, আমরা ব্যবসা উদ্যোগের কার্যাবলী থেকে আজকে শুরু করব। আচ্ছা, আজকে আর কেউ না মিস, আসতেছে না? তিনটা পয়েন্ট। হ্যাঁ, বলো। 3টা পয়েন্ট হয়ে গেছিল। প্রথম 3টা পয়েন্ট অর্থসংস্থান হয়েছে তাই না? পর্যন্ত। অর্থসংস্থান জি পর্যন্ত মিস। হয়েছিল। আচ্ছা, ৪ জি নাম্বার মিস। থেকে পড়তে হবে। জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি পড়া শুরু করবো? শুধু তুমি একা আছো, বাকি কেউ নাই? এখন কি করবো, শুরু করে দিব? মিস, আমি গ্রুপে মেসেজ করি। হ্যাঁ, করো, একটা মেসেজ দিলে ভালো হয়। করে দেখো ওরা কেউ আসবে কিনা। জি মিস, দিয়েছি। আচ্ছা, যাই হোক, তো বাকিরা কেন আসতেছে না বুঝলাম না। এখন একজন নিয়ে তো বুঝো না, ক্লাস শুরু তো করা যায় না। হ্যাঁ, আমি পড়াইতে পারবো, আমার পড়াইতে কোনো সমস্যা নাই, বাট মানে এরকম যদি তোমাদের প্রেজেন্স হয় তাহলে তো আর জুম ক্লাসের কোনো মানে হয় না, তাই না? কারণ একজন দুইজন নিয়ে ক্লাস করব, এটার জন্য আমার একদম এত এফোর্ট তো কিছু নেই। আমি একটা ইউটিউবে ভিডিও বানাইতে পারি, বানিয়ে আপলোড করে দিতে পারি, এটা খুব ইজি আমার জন্য। ব্যাপারটা খুবই দুঃখজনক যে কারোর প্রেজেন্স নাই। না, তোমাদের অবস্থা সবসময় খারাপ, মানে প্রেজেন্সের অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় শুধুমাত্র আমার ক্লাসে এরকম হয় যে আমার ক্লাস হয়তো করতে না তোমাদের আমি ভালো লাগে না। না আমি শুধু আপনার ক্লাসে না, কয়টা ক্লাসে এমন হয়। ইভেন মিনু মিসের ক্লাসেও এমন হয়েছিল, শুধু আমি একটা ক্লাস করেছি গত রবিবারে, আর কেউই ছিল না। তো এরকম হলে মানে তোমাদের ক্লাস মানে এটা কি আসলে? আচ্ছা, যাই হোক, তো যেহেতু আমার রেসপন্সিবিলিটি ক্লাস নেওয়া, সো তোমরা যদি না আসো আমার তো কিছু করার নেই, আমার ক্লাস নেওয়ার নিতে হবে। বাট তোমাদের এরকম প্রেজেন্স থাকলে আমি আই এম সরি টু সে আমি এরকম জুম ক্লাসে যাব না, ঠিক আছে?
কারণ তোমরা তোমরা আমাদের ফোর্স করো যে ম্যাডাম আমরা ইন্টারঅ্যাক্ট করে পড়াশোনা করতে চাই, আমাদের অনেক কথা আছে, অনেক কিছু জানার আছে, জিজ্ঞেস করার আছে, আপনাদের সাথে কথাবার্তা বলে আমরা পড়াশোনা করতে চাই, আমরা খুব সিরিয়াস পড়াশোনায়, আমাদের ইউটিউবে ভিডিও ক্লাস হলে আমাদের পড়াশোনা হয় না, আমরা পড়তে পারি না, আমাদের পড়াশোনা হয় না। সো এর জন্য জুম ক্লাসে যাওয়া। বাট তোমরা যদি জুম ক্লাসে যদি প্রেজেন্সে কেউ না থাকো তাহলে আর মানে কেমনি কি, তাই না? একজন দুইজনকে নিয়ে ক্লাস করা যায় না। আর এরকম ক্লাস নিতে মানে খুবই বাজে লাগে, খুবই বিরক্ত লাগে। কারণ তোমাদের সময়ের খুব দাম আছে, আমি জানি খুব দাম আছে, তোমরা অনেক কিছু করো, তোমাদের অনেক সময়ের দাম আছে, বাট আমাদের সময়ের দাম আছে। এই যে তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় আমরা আসি, ম্যানেজ করি, টাইম মতো ক্লাস নেই, এটার জন্য আমাদের অনেক এফোর্ট দিতে হয়। তোমরা হয়তো দেখো যে না টিচার হয়তো কোনো একটা চিপায় বসা বক বক করে আমাদের পড়ায় ফেলছে, খুব ইজি একটা কাজ, বাট এটার পেছনে আমাদের টিচারদের অনেক এফোর্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ব্যবসা উদ্যোগের কার্যাবলী সম্পর্কে পড়তেছিলাম। এটাতে তাহমিনা বললো যে প্রথম 3টা পয়েন্ট আমাদের হয়ে গেছে, আমাদের আলোচনা হয়েছে। 4 নাম্বার ঝুঁকি গ্রহণ, ঠিক আছে? আচ্ছা, ব্যবসা উদ্যোগটা সম্পূর্ণ মানে তুমি যখন ব্যবসা করার জন্য একটা উদ্যোগ নিবা, সেখানে কিন্তু তোমার কিছু নিজস্বতা আসতে হবে, কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। যখন তুমি তোমার নিজের ক্রিয়েটিভ কিছু নিজের নিজস্ব চিন্তা ভাবনা, হ্যাঁ, ধ্যান ধারণা বা নতুন কিছু করতে যাচ্ছি, নিজের মতো কিছু করতে যাচ্ছি, এবং অবশ্যই নিজের কিছু জমানো অর্থ, নিজের সময়, ঠিক আছে, অতি মূল্যবান সময়, অর্থ এবং নিজের যে এনার্জি, এটা কি করতেছি, ব্যয় করতেছি কোন একটা কিছুর জন্য। তো এর জন্য কি আমার ঝুঁকি নিতে হইতেছে না, কারণ আমি যাই ইনভেস্ট করি না কেন এটা 100% চান্স আছে এটা ফ্লপ করবে, ঠিক আছে? সো ব্যবসা উদ্যোগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঝুঁকি গ্রহণ। ব্যবসা উদ্যোগে যেহেতু নতুন পণ্য, সেবা, পদ্ধতি, বাজার ইত্যাদিকে সামনে নিয়ে আসা হয়, দেখো এখানে নতুন পণ্য, নতুন পণ্য নিয়ে বা সেবা নিয়ে বা পদ্ধতি নিয়ে বা নতুন কোনো মার্কেট বা কোনো কাস্টমারকে সার্ভ করার জন্য কিন্তু ব্যবসা উদ্যোগটা না হয়। ফলে তার কার্যকারিতা কতটুকু ফলদায়ক হবে এ নিয়ে স্বভাবতই উদ্যোগ উৎকণ্ঠা বেশি থাকে। এই জন্যই একজন উদ্যোক্তাকে অনেক বেশি ঝুঁকি নিতে হয়। এই ঝুঁকিকে পিছনে রেখে সাফল্য অর্জন, তাই একজন উদ্যোক্তা অনেক বেশি প্রত্যয়ী ও কর্মতৎপর থাকেন। আচ্ছা, দেখো তোমার যদি তুমি কখন সবচেয়ে বেশি জোরে দৌড়াবা, যখন তোমার পিছনে কি একটা বাঘ দৌড়াবে, তোমারে অ্যাটাক দেওয়ার জন্য, তোমাকে খেয়ে ফেলার জন্য যখন একটা বাঘ তোমার পিছনে দৌড়াবে, তখন কিন্তু তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ দৌড়টা তুমি দিবে সকল এনার্জি করে। তো একজন ব্যবসার উদ্যোক্তা, নতুন একজন উদ্যোক্তা যখন নিজের সব কিছু নিয়ে ইনভেস্ট করে একটা ব্যবসায়, তখন কিন্তু সে সবচেয়ে বেশি এটার উপর সিরিয়াস থাকে, কনসার্ন থাকে। আচ্ছা, তারপর 5 নাম্বার হলো উপকরণাদি সংহতকরণ, অর্গানাইজ করা। সংহতকরণ মানে হলো কোঅর্ডিনেট করা বা সমন্বয় করা বা একত্রে নিয়ে আসা, সবকিছু ম্যানেজ, গুছানো, সাজানো। যখন তুমি একটা ব্যবসা শুরু করবা, ব্যবসা উদ্যোগ নিবা, তখন কিন্তু তোমার যা যা লাগবে, আমাদের কি উৎপাদনের উপকরণ বা ব্যবসার উপকরণ কি মূলত 4টা না? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। এই 4টা জিনিস একসাথে অর্গানাইজ করতে হবে, মানে 3টা জিনিস সে একটা ছাতার মধ্যে নিয়ে এসে অর্গানাইজ করতে হবে। 4 নাম্বার সংগঠন। আচ্ছা, ব্যবসা উদ্যোগকে সফল করতে অর্থ ছাড়াও বিভিন্ন উপকরণ যেমন শ্রম, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি জোগাড় এবং সেগুলোকে সঠিকভাবে সমন্বিত করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জনশক্তি সংগ্রহে উদ্যোক্তাকে খুবই সতর্ক থাকতে হয়। এক্ষেত্রে একবার ভুল করলে উদ্যোগ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া শুরু থেকে প্রতিষ্ঠান উত্তম নিয়ম পদ্ধতি গড়ে তোলা না গেলে পরবর্তীতে প্রতি পদে পদে সমস্যা মোকাবিলা করতে হয়। আচ্ছা, তুমি যদি প্রথম থেকেই যদি তোমার যেই জিনিসগুলো উৎপাদন উপকরণ বা তোমার ব্যবসায়িক যে সম্পদগুলো আছে, ব্যবসা করার জন্য যেই জিনিসগুলো আছে, সম্পদগুলো, সেগুলো যদি আগে ভাগে না, সরি, প্রথম থেকে যদি তুমি ওয়েল ম্যানেজড না থাকো, দেখা যাবে তোমার এটা নিয়ে সাফার করতে হবে, হয়তো তোমার ব্যবসা উদ্যোগটাই মাঠে মারা গেল। কারণ তুমি যদি সবকিছু ঠিকঠাক মতো গুছাইতে না পারো, ঠিকঠাক ভাবে ম্যানেজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার
কাজটা সবকিছু এলোমেলো হয়ে যাবে, অনেক ঝুঁকির কাজ, অনেক কঠিন কাজ। সো এটা নিয়ে বিপদে পড়ে যাবে। আচ্ছা তাহমিনা 6 নাম্বারটা পড়ো তো, বাজার সৃষ্টি। জি মিস। বাজার সৃষ্টি বলতে মূলত নির্দিষ্ট এলাকায় চাহিদা সৃষ্টির কাজকে বোঝায়। নতুন পণ্য বা সেবা বাজারজাত করতে চাইলে উক্ত পণ্য বা সেবাকে ক্রেতা সাধারণের নিকট জনপ্রিয় করে তুলতে হয়। নতুন ব্যবসা শুরু করলে সম্ভাব্য গ্রাহকদের ওই ব্যবসায়ের প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজন পড়ে। সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আস্থা গড়ে তোলার জন্য উত্তম পণ্য ও সেবার পাশাপাশি উত্তম আচরণ, গ্রাহকের সুবিধা মতো মূল্য ও শর্ত নির্ধারণ, প্রচার ও যোগাযোগ রক্ষা ইত্যাদি নানান কার্যক্রম গ্রহণের প্রয়োজন পড়ে। এভাবে একবার বাজার সৃষ্টি করা গেলে উদ্যোগ এগিয়ে নেওয়া সহজতর হয়। আচ্ছা দেখো, তুমি যখন একটা নতুন ব্যবসা উদ্যোগ নিচ্ছ, তো সেক্ষেত্রে কি করতে হবে? তুমি একটা নতুন ব্যবসা শুরু করতেছো, সেক্ষেত্রে তোমার কি কিছু কাস্টমার লাগবে যারা তোমার পণ্যটা কিনবে। এখন বাজার সৃষ্টি বলতে যারা কাস্টমার, তাদের কি এই নিডসটা আগেও ছিল, এখনো আছে, ঠিক আছে? সো এই যে তাদের যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার জন্য যেন তোমার কাছেই আসে, তো এর জন্য কি করতে হবে? তাদেরকে আগ্রহী করতে হবে। আগ্রহী করার জন্য তোমার কি ভালো প্রোডাক্ট দিতে হবে। তোমার প্রোডাক্টটা আরেকটু মানে বাজারে যারা অলরেডি এই প্রোডাক্টের উপর বিজনেস করতেছে তাদের থেকে সুইচ করে যেন তোমার কাছে আসে, এর জন্য তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তারপর হলো তোমার প্রাথমিকভাবে দেখাইতে হবে যে তুমি একটু ডিসকাউন্ট দিচ্ছ বা ওপেনিং একটা মানে কিছু একটা কি বলে তারা তাদের প্রথম দিকে কিছু অফার দিচ্ছ, ছাড় দিচ্ছ, বা একটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম দেয় না? তো এই ব্যাপারগুলো যখন তুমি দিবা তখন কিন্তু দেখা যাবে তোমার কিছু কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে। ভালো প্রোডাক্ট বা সার্ভিস দিলে তুমি কাস্টমার পাবা। আচ্ছা এরপরে ফারহানা তো ছিল, ফারহানা চলে গেছে না? আচ্ছা 7 নাম্বার, সাফল্য ব্যর্থতা মূল্যায়ন। এটা কে পড়বে? জিনিয়া পড়তে পারবা? ইভলিউশন অফ সাকসেস এন্ড ফেইলিউর। জিনিয়া জি মিস পারবো। পড়ো তো। মিস 7 নম্বর পয়েন্টটা তাই না? হুম সাফল্য ব্যর্থতা মূল্যায়ন। ব্যবসায় উদ্যোগে সাফল্য লাভ করতে হলে কাজ শুরুর পর প্রকল্পের প্রতিটা পর্যায়ে এর সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের প্রয়োজন পড়ে। সাফল্যে অভিভূত না হয়ে সাফল্যকে ধরে রেখে কিভাবে সামনের দিকে আরো এগিয়ে যাওয়া যায়, একজন উদ্যোক্তাকে তা নিয়ে ভাবতে হয়। কোনো কোনো দিক থেকে সমস্যার সৃষ্টি হতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন পড়ে। অন্যদিকে যদি ব্যর্থতা লক্ষ্য করা যায়, তবে সমস্যা মূল্যায়ন করে তার সমাধানে দ্রুত কার্যব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে ব্যাপারটা অনেকটা আমাদের, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের সাথে অনেকটা মিল আছে। তোমরা আসলে কি করতেছো, পড়াশোনা তোমাদের অবস্থানটা কি বা কতটুকু কি হচ্ছে, সেটা কিন্তু তোমাদেরকে টাইম মতো একটু এটাকে ইভ্যালুয়েট করতে হয়। যেমন ধরা যায় যে প্রথম ইয়ারে বা ফার্স্ট সেমিস্টার যাই বল না কেন, সেটাতে কেউ একজন ফার্স্ট হলো, কেউ একজন ফেল করলো। ধরা যাক জিনিয়া ফার্স্ট হলো, তাহমিনা ফেল ম্যাম করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ঋতু। আচ্ছা জিনিয়া ফার্স্ট হয়েছে, তাহমিনা ফেল করছে, হ্যাঁ? তো এখন দুইজনের কন্ডিশন দুইটা। জিনিয়া প্রথমে ফার্স্ট হয়ে এত বেশি খুশি হয়ে গেছে, সে চিন্তা করছে আই এম আ জিনিয়াস, আই এম অ্যান জিনিয়াস, ঠিক আছে, আমি সব জানি, সব পারি, আমার পড়তে হবে না, আমি কিছু মানে আমি ওয়াও, ঠিক আছে, আই এম অ্যামেজিং। এটা চিন্তা করে সে কি করলো, অভিভূত হয়ে পড়াশোনা বন্ধ করে দিল, ঠিক আছে? মানে পড়াশোনা মানে ফ্লো ডাউনওয়ার্ড হয়ে গেল। আর তাহমিনা কি করছে, তাহমিনা দেখলো যে ফার্স্ট টাইমে প্রথম পরীক্ষা ও বুঝতে পারেনি বা যে কোনো একটা সমস্যা হয়েছে, এর জন্য ফেল করছে। সো এই ফেল করার কারণে ও কি করবে? ও কি বসে থাকবে? আমি ফেল মানে আমি সারা জীবনের জন্য ফেল, এটা আমার সারা জীবনে ফেলিয়ার না। ও কেন ফেল করছে এটা আগে ডিটেক্ট করবে, কি কি কারণে ফেল করছে এটা ডিটেক্ট করবে, কিভাবে এটাকে ও মানে কি বলে এটার সাথে কাজ করতে পারবে, মানে এটাকে ও ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে, প্রবলেম গুলো ইরেজ করে আর কিভাবে ভালো করতে পারবে সেটাই করবে। তো দেখো, এরপর এবার দেখা গেল তাহমিনা ওর নিজের উপর মানে ওই রকম ভাবে হতাশ না হয়ে ও ওর নিজের সাথে কাজ করে ও মোটামুটি ভালো একটা রেজাল্ট করলো। বাট জিনিয়া প্রথমবার ওই যে আই এম অ্যামেজিং
এটা চিন্তা করে সে কি করছে, পড়াশোনা ডাউনলোড করছে। সো সে কি করলো, সে আর ফার্স্ট পজিশনটা ধরে রাখতে পারেনি, এখন ফার্স্ট কে হয়ে গেছে, ঋতু ফার্স্ট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? মানে এটা কখনো ওয়ান স্টেপ অ্যাটেনমেন্ট বা অ্যাচিভমেন্ট বলে কিছু নেই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে কন্টিনিউয়াস কাজ করতে হবে। তুমি যদি ফার্স্ট হয়ে যেতে চাও বা ভালো করতে চাও, সেটা তোমার কন্টিনিউয়ালি করতে হবে। হ্যাঁ, নতুন নতুন ভাবে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে হবে, নতুন ভাবে বিজনেস চালু রাখতে হবে। বা আজকে এর আগে গত 1 বছর আমি অনেক ব্যবসা নিয়ে খাটছি, বাট এই 2021 সালে আমি কি করব, আমি আর অত বেশি অ্যাটেম্প দিব না, আমি হলো রিল্যাক্সে বিজনেস করব। কাস্টমার আসলে আসবে, না আসলে না আসবে, তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা আমার নাই। কাস্টমার স্যাটিসফ্যাকশন বলে কিছু নাই আমার কাছে। আসলে আসবে, আমার মন চাইলে আমি ভালোভাবে বিক্রি করবো, না মন চাইলে আমি ধমকি দিয়ে তাদেরকে তাড়াই দিব। তারপর কি হবে, ব্যবসা ডাউনলোড হবে। আচ্ছা, 8 নাম্বার, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। এটা কি পড়বে, ফারহানা পড়বা? উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন জি মিস। পড়ো তো। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। ব্যবসায় উদ্যোগে সফলতা ধরে রাখতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নে যথেষ্ট সতর্ক ও আন্তরিক হওয়ার প্রয়োজন পড়ে। মনে রাখতে হয় সময়ের 1 ফোর অসময়ের 1000 ফোর, অর্থাৎ নতুন পণ্য, সেবা, পদ্ধতি ইত্যাদি সম্পর্কে গ্রাহকদের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, এটাকে যত দ্রুত সম্ভব মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। এক্ষেত্রে কোনরূপ আলস্য প্রতিযোগী সৃষ্টির পথ খুলে দিতে পারে। তাই উন্নয়ন কর্মসূচিকে একটা পর্যায় পর্যন্ত এগিয়ে নেওয়া ছাড়া ভিন্ন কিছু ভাবার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, তো মনে করো যে জিনিয়া ফার্স্ট টাইমে বুঝতে পারছে যে আমার ফার্স্ট হইতে হলে কি করতে হবে, যেদিনকে পড়া সেদিনকে আমি পড়ে ফেলতে হবে। ঠিক আছে, আজকে আমি এতটুকু টিচার পড়াইছে, আজকে এতটুকু পড়ানো হয়েছে, এতটুকু আমি পড়ে ফেললেই মানে আমার পড়াটা মাথায় ঢুকে গেল, পরীক্ষার আগের দিন শুধু পৃষ্ঠা উল্টায় শুধু একটু রিভিউ করলে হয়ে যাবে। এটা ছিল জিনিয়ার স্ট্র্যাটেজি, বাট জিনিয়ার স্ট্র্যাটেজিটা কাজ করছে, জিনিয়া এটা নিয়ে ফার্স্ট হয়ে গেছে। বাট এই স্ট্র্যাটেজিটা ও পরের বার যখন ফার্স্ট হয়ে গেছে তখন চিন্তা করছে, ওয়াও আমি তো জিনিয়াস, সো আমার কি করতে হবে, আমি জাস্ট পরীক্ষার আগের দিন রাতবেলা পড়বো তো হয়ে যাবে। সো এখন আর সে নিয়মিত পড়তেছে না। এখন সে নতুন নিয়মিত না পড়ে পরীক্ষার আগের দিন সে যখন বইটা খুঁজছে তখন মনে হচ্ছে যে ও মাই গড, এটা কি? ঠিক আছে, এত পড়া আমি কেমনে পড়বো, এইগুলি আমি কেমনে শেষ করবো, এইগুলি কি আসলে, এগুলি কি বাংলা ভাষায় লেখা না ম্যান্ডারিন ভাষায় লেখা, চাইনিজ? ঠিক আছে, সো এই যে সেম এই স্ট্র্যাটেজিটা ফলো করে জিনিয়ার যে ফার্স্ট হয়ে গেছে বা জিনিয়ার পড়াগুলো যে আগায় গেছে, এটা কি করলো, ঋতু জেনে গেছে। সো ঋতু কি এখন প্রতিযোগী হয়ে গেছে না, বুঝতে পারতেছি? ঋতু প্রতিযোগী হয়ে গেছে, তো এখন জিনিয়ার স্ট্র্যাটেজি গুলো ঋতু ফলো করতেছে, ঋতু ফার্স্ট হয়ে গেছে, আর জিনিয়া ডুম। আচ্ছা, বুঝছি। তো একজন ব্যবসা উদ্যোগের ক্ষেত্রেও এটা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, মানে তুমি একটা কিছু অ্যাটেন্ড করছো একটা টাইমে, বাট সেটা করে যে তুমি ছেড়ে দিবা, ঢিলামি দিবা, বা সেটারে যে তুমি একই স্টেজে রাখবা, সেটা না, ওইটারে প্রো লেভেলে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, ম্যাক্স বা প্রো লেভেলে নিয়ে যাইতে হবে, আরো নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসে ওইটারে ডেভেলপ করতে হবে। কখনো থামা যাওয়া যাবে না, বা ওইটারে ছেড়ে আরো নিচে ডিগ্রেড হওয়া যাবে না, তাহলে তুমি ব্যবসা উদ্যোগে ভালো করবে। আচ্ছা, 10.7 সফল উদ্যোক্তার গুণাবলী, মানে একজন একটা কথা বলবো হ্যাঁ ফারহানা বলো। মিস, ওই যে তখন আমি প্রেজেন্ট দিয়েছিলাম, তারপর হচ্ছে আমার ক্লাস কেটে গিয়েছিল, আমি আবার আসছি, এখন কি আবার প্রেজেন্ট দিতে হবে? না, আর দিতে হবে না, আমার এখানে রেকর্ড করা আছে। বাকি যেই আরো কয়জন, আরো 2জন আছো, 2জন প্রেজেন্ট দিছো, কে কার কার প্রেজেন্ট পাইছি? তাহমিনাটা পাইছি, ফারহানাটা পাইছি, ঋতুটা আছে, জিনিয়া আছে, নাফিসা আছে, ইফাতেরটা পাই নাই, ইফাত দেয় নাই। ঠিক আছে, ইফাত দেয় নাই। আচ্ছা, তো সফল উদ্যোক্তার গুণাবলী, কোয়ালিটি, একজন উদ্যোক্তা সফল হইতে হইলে কি কি গুণাবলী লাগবে বা থাকতে হবে সেটা এখানে বলা আছে। মানে তুমি যদি উদ্যোক্তা হিসেবে সফল হইতে চাও, সাকসেস হইতে চাও, তাহলে তোমার এই গুণাবলীগুলো থাকতে হবে, বা না থাকলে তোমার ডেভেলপ করতে হবে। স্কিল কিন্তু সবসময় ডেভেলপ করা যায়। ঠিক আছে, আমরা মায়ের পেট থেকে একদম একটা মাটির দলা কাদা মাটির মতো করে জন্ম নেই। ঠিক আছে, তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে কিছু যেমন স্কিল আসে, তেমন আবার ব্যাড হ্যাবিটও আসে।
দেখো, ঝুঁকিপূর্ণ ও অনুমান নির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসার চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জন সক্ষম হন তাকে সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও সফল নেতা। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর। বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যের সমাহারে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত। নিম্নে একজন সফল উদ্যোক্তার বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য আলোচনা করা হলো। তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে যখন সৃজনশীল আসবে তখন দেখা যায় উদ্দীপকে একজন উদ্যোক্তার কথা বলা আছে। এখন সে দুইটা সিচুয়েশনে থাকতে পারে, হয়তো সে একজন সফল উদ্যোক্তা, ব্যবসায় সফলতা লাভ করছে, অথবা সে ব্যবসায় ধরা খাইছে। ঠিক আছে, এখন যেইটা আছে সেটা উদ্দীপক পড়ে তোমাদের বুঝতে হবে যে সে যদি সফল উদ্যোক্তা হয় বা ব্যবসায় সফলতা লাভ করে তখন কোন গুণাবলীর জন্য, মানে কোন স্কিলটার জন্য সে সফলতা লাভ করছে, অথবা যদি সেকেন্ড কন্ডিশন হয় মানে সে ব্যবসায় ধরা খাইছে, তো তার কোন গুণের অভাবে সে ব্যবসায় ধরা খাইছে। সো তোমরা কি বুঝতে পারতেছো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট? বুঝা যাচ্ছে? আর জি এই মিস। অধ্যায় থেকে সৃজনশীল আসার জন্য যে গ নাম্বারে বা ঘ নাম্বারের জন্য, বিশেষ করে গ নাম্বারে আসে মানে প্রয়োগ, তাই না? এটার প্রয়োগ বলে, প্রয়োগমূলক। তো প্রয়োগমূলকের ক্ষেত্রে এরকম একটা সৃজনশীল দিয়েই দিতে পারে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে সৃজনশীল দেওয়ার মতো বা সৃজনশীল বানানোর মতো সুন্দর একটা টপিক হলো এটা। আচ্ছা, তো প্রথমটা সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি মানে ক্রিয়েটিভিটি, কতটা সে অ্যাবস্ট্রাক্টে চিন্তা করতে পারে, নতুনত্ব নিয়ে আসতে পারে, নিজের মতো করে ভাবতে পারে এবং নিজের মতো করে ব্যাপারগুলো অর্গানাইজ করতে পারে। আচ্ছা, তো এটা কে পড়বে? এটা ঋতু পড়বে। ঋতু পড়ো তো। ঋতু পারবা পড়তে? ঋতুর কোনো রেসপন্স পাচ্ছি না। ঋতু আছো? মিস, ওর নেটওয়ার্কে অনেক প্রবলেম দিচ্ছে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। সো কে পড়বে? কে পড়তে চাচ্ছ? কেউ নিজে থেকে পড়তে চাও? নাফিসা পড়বা? জি মিস, পড়বো। পড়ো তোমার। সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি নতুন কিছু চিন্তা করার এবং তা দিয়ে একটা ধারণাকে দাঁড় করাতে পারার মতো ব্যক্তির মানসিক সামর্থ্যকে সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি বলে। একজন উদ্যোক্তা অন্যটার সম্পূর্ণ অনুকরণ করে না। হতে পারে তিনি অন্যের কাজ দেখে তাতে নতুন কিছু সংযোজন করতে পারেন, নতুন কোনো ব্যবসায় দাঁড় করাতে পারেন, নতুন পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি সংযোজন করতে পারেন, নতুন বাজার সৃষ্টি করতে পারেন, যা সবকিছুর জন্য সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি অপরিহার্য বিবেচিত হয়। অর্থাৎ একজন ভালো উদ্যোক্তা নতুন কিছু সৃষ্টি করার মতো সৃজনশক্তি ও গঠনমূলক মনের অধিকারী হয়ে থাকেন। আচ্ছা, এখন দেখো এখানে সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি বলতে নতুন কিছু নতুন ভাবে চিন্তা করার যে ক্ষমতাটা, হ্যাঁ, এবং সেটা নিয়ে কাজ করার ক্ষমতাটা, গার্ডসটা, এটাই মেনলি বোঝাচ্ছে। দেখো প্রথম কি আমাদের বাজারে আসছিল, মানে আমরা নর্মালি যে সেদ্ধ করে যে নুডলস খাই, চাউমিন, সেটা ছিল। বাট এরপরে নুডলস বলতে কি 2 মিনিটস নুডলস, কি ম্যাগি চলে আসছে না? ম্যাগি আসছে না এরপর প্রথমে? ম্যাগি আসার পরে কি আমাদের দেশে যে কোম্পানি আছে, প্রাণের আছে, স্কয়ারের আছে, সো প্রাণ কি করলো, মিস্টার নুডলস বের করলো ম্যাগিটা দেখে। বাট মিস্টার নুডলস এর কিন্তু কয়েকটা 3-4টা ফ্লেভার ছিল। কয়টা? 2-3টা ফ্লেভার আছে না মিস্টার নুডলস? আছে, যাই হোক আমি অত ভালো জানি না। তারপর আবার মামা নুডলস আছে, হ্যাঁ, মামা নুডলস আবার 3-4টা ফ্লেভার, শ্রিম্প ফ্লেভার, চিকেন ফ্লেভার, তারপর মাসালা ফ্লেভার আছে। তারপর আবার কি করলো, এইটার মধ্যে সেম জিনিস, এটা কি ছিল, সেম নুডলস না, 2 মিনিট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস। তো এইটারই একটু চেঞ্জ করছে কারা, স্কয়ারের চপস্টিক। তারা কি করতেছে, তারা যে মশলাটার মধ্যে তারা কোনো টেস্টিং সল্ট রাখতেছে না, এবং এটার মধ্যে নিউট্রিশন ফ্যাক্টটাকে খুব বেশি ফোকাস করছে। এটা নিয়ে তারা অ্যাড দেয় না, দেখি অ্যাড, জি মিস। দেখো। আচ্ছা, এটা দেখে মানে একটু কি মনে হয় না যে সেম জিনিসই তো আমাদের খাওয়াচ্ছে, ইনস্ট্যান্ট 2 মিনিট ব্রেড নুডলস, বাট ওইটার মধ্যেও কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ড কিন্তু আলাদা আলাদা ভাবে তাদের প্রোডাক্ট গুলো
দেখাচ্ছে বা তৈরি করতে পারতেছে দেখে কিন্তু এক একজন এক একটা পছন্দ করতেছে। কেউ কিন্তু চপস্টিক পছন্দ করতেছে, কেউ মিস্টার নুডলস পছন্দ করতেছে, কেউ মামা নুডলস পছন্দ করতেছে। হ্যাঁ? কিন্তু আমরা কিন্তু সবাই কি খাচ্ছি? সেম জিনিস, নুডলসই খাচ্ছি। তো তারা যতটা বেশি সৃজনশীলতা দেখাইতে পারতেছে তত বেশি সেল করতে পারতেছে। প্রথম প্রথম তো চপস্টিক সবাই চিন্তা করছে, ওয়াও এটাতে টেস্টিং সল্ট নাই, তার মানে খাইতে কেমন, নিউট্রিশন ফ্যাক্ট বেশি, মানে নিউট্রিশন ফ্যাক্ট খুব বেশি ভালো বলতেছে, তো খেয়ে দেখে, খেয়ে দেখার পরে কেমন মনে হয়েছে, ভালো লাগছে? আচ্ছা, দুই জি মিস, নাম্বার। মজা আছে। আচ্ছা হ্যাঁ, ফারহানার মজা লাগছে, বাট আমার কিন্তু একটু ঝাল টাল ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, কৃতিত্ব অর্জনের চাহিদা, নিড অফ অ্যাচিভমেন্ট, এটা কে পড়বে? দুই নাম্বারটা কে পড়বে? কেউ নিজে থেকে পড়তে চাচ্ছ? পড়বা কেউ? মিস আমি পড়ি। হ্যাঁ পড়ো ফারহানা। কৃতিত্বার্জন চাহিদা। একজন ব্যক্তির মধ্যে কৃতকার্যের সাফল্য লাভের প্রবল আকাঙ্ক্ষাকে কৃতিত্বার্জন বা সাফল্যার্জন চাহিদা বলে। কোনো ব্যক্তি যদি তার কাছ থেকে সাফল্য প্রত্যাশা না করেন, দৌড় দিয়ে যদি প্রথম হওয়ার স্বপ্ন না দেখেন, তবে ওই কাজে তার সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও আত্মত্যাগ থাকে না। তাই একজন সফল উদ্যোক্তা সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা ও আশাবাদী মন নিয়ে পথ চলেন। তিনি তার উদ্যোগ প্রচেষ্টাকে নিজের জীবনে সাফল্য লাভের উপায় বা ক্যারিয়ার হিসেবে গণ্য করেন এবং সকল প্রচেষ্টায় তার এ স্পৃহার প্রতিফলন ঘটে। আচ্ছা, তোমার ভিতরে যদি কোনো কিছু একটা অ্যাটেন্ড করার, অ্যাচিভ করার যদি চাহিদা, চাওয়াটা, ওই যে ক্রেভিংটা না থাকে, তুমি কিন্তু ওইটার জন্য তোমার টাইম, এফোর্ট, এনার্জি কোনোটাই তুমি ওইটার পিছনে ওয়েস্ট করবা না। যেমন এখানে দেখো আমাদের এই ক্লাসে মেয়েদের, তোমার ক্লাসের মেয়েদের, তাদের পড়াশোনার করে কিছু করার কোনো ইচ্ছা নেই বা পড়াশোনা করারই ইচ্ছা নেই। তো যদি পড়াশোনা করে যদি কিছু করার ইচ্ছা না থাকে বা পড়াশোনা পড়তে যদি পড়ে যে জানতে, ঠিক আছে, মানে এটা নিজের মধ্যে নেওয়ার কোনো ইচ্ছা না থাকে, বা আমি জানি, আমি পারি, আমি পড়তে চাই, আমার পড়াশোনা দরকার আছে, এই চাওয়াটা যখন না থাকে, তখন কিন্তু কেউ কিন্তু ওটার প্রতি আগ্রহ দেখাবে না, ওইটার প্রতি সময় নষ্ট করবে না, এনার্জিও নষ্ট করবে না, টাইমও দেবে না। তোমাদের সাথে আজকে এখন ক্লাস হচ্ছে, ওর অনেকেই আছে, হয়তো 2-3 জন আছে জানে, ঠিক আছে, But তারা কি করতেছে এখন দেখো, হয়তো মোবাইলে ফেসবুকিং করতেছে, মানে ক্লাসে অ্যাটেন্ড করার কথা তো মাথায় আসেনি, ফেসবুকিং করতেছে অথবা টিভি দেখতেছে, অথবা এমনি হয়তো শুয়ে আছে, ঘুমাচ্ছে, শুধু বেহুদা ঘুমাচ্ছে, ঠিক আছে। সো এটাই, তোমার মধ্যে যদি কোনো কিছু চাওয়ার, কৃতিত্ব অর্জন করার চাওয়া, বা সেটার জন্য, ওইটা পাওয়ার জন্য ভিতরে যদি চাহিদাটা না থাকে, সেটার জন্য কিন্তু তুমি কিন্তু কিছু করবা না। আবার তোমাদের এখানে অনেকে আছে, আমি জানি, যার হয়তো ক্লাসে জয়েন করার জন্য খুব কষ্ট করতে হয়েছে, অনেক কাজ ছিল, কিছু একটা করার ছিল খুব ইম্পর্টেন্ট, নেট কানেকশনটা খুবই দুর্বল, ঠিক আছে, কোনো মতে এটা স্টেবল না, বাট তারপর আসো, কেউ কেউ আসো আছে, ঠিক আছে, এটা আমি জানি। সো যখন দেখি যে না এত কষ্ট করেও কেউ ক্লাসে আসতেছে, মানে অনেক প্রবলেম হচ্ছে, কোনো মতে ম্যানেজ করা যাবে না এরকম একটা অবস্থা, তারপরও সে তার নিজের চাওয়াটা থেকে, মানে যেমনি হোক না আমি ক্লাস করবো, আমার জানতে হবে, পড়তে হবে, হ্যাঁ এর জন্য ক্লাস আসতেছে, তো এটা ঠিক আছে। দূরদৃষ্টি, দূরদৃষ্টিটা কে পড়বে? তাহমিনা পড়বা দূরদৃষ্টি? জি মিস। হুম। দূরদৃষ্টি জ্ঞান চক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কি হতে পারে যদি ভাবতে না পারেন, তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। কবির হোসেন অন্যের সাফল্য দেখে কোনো ব্যবসায় নেমে পড়লো, কিন্তু ওই ব্যবসায়ের ভবিষ্যৎ সম্ভাবনা কি, কি ধরনের বাধাগুলো আগামী দিনে ওই ব্যবসাকে মোকাবেলা করতে হবে, এগুলো যদি বোঝার মতো ভাবার মতো সামর্থ্য তার না থাকে, তবে তার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। ব্যবসা উদ্যোক্তা হওয়া তো দূরের কথা। আচ্ছা, আমরা যারা ওই যে ফেসবুক, আমাদের সবাই তো মোটামুটি ফেসবুকে একটা আইডিয়া আছে, তো আমরা যখন নিউজ ফিড স্ক্রোল করতে থাকি, বেশিরভাগ সময় সন্ধ্যা থেকে
কাহিনীটা হয় যে দেখি হঠাৎ হঠাৎ করে কিছু আপু লাইভে চলে যায়, তারা হয়তো ভয়ঙ্কর কিছু মেকআপ করতেছে, নাইলে হয়তো জামা কাপড় বিক্রি করতেছে পরে, ঠিক আছে? তো তারা কি করতেছে, তারাও কিন্তু বিজনেস করতেছে, অনলাইন বিজনেস করতেছে। So, তাদের মধ্যে সবাই যে মানে খুব বেশি অর্গানাইজ তা কিন্তু না। আমরা যখন লাইভ গুলো দেখি চোখের সামনে যখন পড়ে যায়, কেউ কেউ হয়তো খুব মজা নিয়ে দেখে, কেউ কেউ হয়তো খুব বিরক্ত নিয়ে দেখে, খুবই অসহ্য লাগে যে কি, হ্যাঁ, বাট তারা কি বিজনেস করতেছে, এটা তার বিজনেসের জায়গা। তো এইটার থেকে তারা কি করতেছে, তারা কাস্টমারের সাথে মানে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে, তার বিজনেসের মেসেজটা দিতে চাচ্ছে। বাট এখানের মধ্যে অনেক আপুদের দেখবা তারা নিজেরও জানে না তারা আসলে কি করতে চাচ্ছে। হ্যাঁ, তারা এখন বর্তমানে হয়তো সময় আছে, টাইম আছে, এনার্জি আছে, ইচ্ছা আছে, তারা লাইভ করে অনলাইন বিজনেস কন্টিনিউ করতেছে। বাট আগামী 5 বছর পর সে কি করবে, আগামী 2 বছর পর সে কি করবে, সে তার প্রোডাক্ট নিয়ে কি চিন্তা করতেছে। সে যে থ্রি পিস গুলো বিক্রি করার চেষ্টা করতেছে, সেম থ্রি পিস আরো 10টা আপু বিক্রি করতে যাচ্ছে, আরো 20টা প্রতিষ্ঠান বিক্রি করতে যাচ্ছে বিজনেস। এমনকি আমরা যারা ঢাকায় আছি তারা কিন্তু আমরা জানি যে আমাদের কি নবাব নবাব বাজার কি বলে এটারে, বিভিন্ন মার্কেট যেগুলো আছে, গাউসিয়া আছে, তারপর নিউ মার্কেট আছে, এগুলোতে কিন্তু সেম জামা কাপড় এই একই জিনিস বিক্রি করে। এবং তুমি যদি একটু যদি কি বলে বার্গেনিং করার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু ওই আপুরা যে প্রাইসে সেল করতেছে এটা থেকেও তুমি কমে নিয়ে আসতে পারবা না? তো সেটাই তো। আজকে মনে করো যে তুমি 2-4 জন আপুর লাইভ দেখে তুমি মুগ্ধ হয়ে গেছো, ওয়াও এত সুন্দর করে তার বিজনেস করে, তো কি করবে, আমি এখন থেকে এই অনলাইন বিজনেস করবো। আর তুমি যে এই যে আজকে যে একটা অনলাইন বিজনেস শুরু করে দিলাম 3 পিসের, ঠিক আছে, এটা নিয়ে তুমি আসলে কি চিন্তা করতেছো, তোমার মধ্যে নতুনত্ব কি আছে, বা এটা নিয়ে তুমি আসলে কিভাবে সার্ভাইভ করবা আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর? তোমার আসলে প্ল্যানিংটা কি? তুমি কি 2 মাসের প্ল্যানিং এ নামছো নাকি 10 বছরের প্ল্যানিং এ নামছো? তো এই জিনিসটা আগে ভাগে বিবেচনা করা, চিন্তা ভাবনা করা, সবকিছু একদম আগে ভাগে প্ল্যান করে, হ্যাঁ, শুরু করাটাই হলো দূরদৃষ্টি, বুঝছি। জি মিম। সাহস ও বুদ্ধিমত্তা, এটা কে পড়বে? জিনিয়া পড়বা সাহস ও বুদ্ধিমত্তা? জি মিস। হুম। সাহস ও বুদ্ধিমত্তা, ব্রেভিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল। নির্ভীকভাবে পথ চলতে পারার গুণকেই সাহস বলে। অন্যদিকে মানুষের বোধ শক্তি ও বিচার শক্তিকে বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে। বোধ শক্তি সম্পন্ন একজন মানুষ যদি করণীয় ঠিক করে সাহসিকতার সাথে তা অর্জনে পথ চলতে পারে, তবে তার পক্ষে সাফল্য অর্জন সম্ভব হয়। অন্যদিকে যদি 2 পা চলে আর 1 পা পিছায়, সবসময় অজানা ভয় যদি কাউকে তাড়া করে ফেরে, তবে তার পক্ষে ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব হয় না। ঝুঁকিপূর্ণ, অনুমান নির্ভর ও অচেনা পথে কার্যত জীবনকে বাজি রেখে একজন উদ্যোক্তা তার উদ্বেগ চিন্তাকে বাস্তবায়ন করে। এজন্য একজন উদ্যোক্তাকে যথেষ্ট সাহসী হতে হয়। তার এই সাহস অবশ্যই বুদ্ধিমত্তা দ্বারা সুষম সুষমামণ্ডিত হয়ে থাকে। আচ্ছা, তোমার যদি খুব বুদ্ধি থাকে, বাট তোমার যদি ওই বুদ্ধিকে কাজে লাগানোর মতো সাহস না থাকে, ও বুদ্ধির কাম নাই। আর তোমার যদি খুব সাহস থাকে বাট তোমার বুদ্ধি নেই, তাহলে তুমি একটা সুইসাইড মিশনে নেমে গেছো, ঠিক আছে? তুমি সুইসাইড করতে নামছো, কারণ তুমি কি করবা, ঝাঁপায় পড়বা, বাট কই ঝাঁপাচ্ছ, তুমি কি আগুনে ঝাঁপাচ্ছ না পানিতে ঝাঁপাচ্ছ না উপর থেকে মাটিতে ঝাঁপ দিতেছো, সেটা বোঝার মতো ক্যাপাবিলিটি তোমার নাই। আচ্ছা, যে ওই যে অনলাইন বিজনেসের কথা বলি, ধরো আমাদের যিনি একটা 3 পিসের বিজনেস শুরু করলো, ঠিক আছে, এখন 3 পিসের অনলাইন বিজনেস শুরু করলো। এখানে ও কি করে, ও হলো পাকিস্তানি লোনের যে উপরে হ্যান্ড লুমের কাজগুলো করে, ওই রকম 3 পিস বিক্রি করে। এরকম 3 পিস বাজারে মার্কেটেও পাওয়া যায়, আরো কয়েকজন আছে তারাও সেল করে। বাট এখন কি, জিনিয়াকে এটা সেল করতে হলে কি করতে হবে, লাইভে আসতে হবে, লাইভে এসে নিজেও কয়েকটা 3 পিস পরবে এবং এরকম করে ঘুরায় ঘুরায় নিজের গায়ের সাথে দেখায়, এরকম করে ভাঁজ খুলে হাসি দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে তার কি করতে হবে, লাইভ করতে হবে। আর জিনিয়ার ভিতরে কি লাগে, ও জানে যে আসলে কেমনে প্রেজেন্ট করলে ওর থ্রি পিস গুলো মানুষ পছন্দ করবে, ও জানে, বাট ওর লাইভে যাইতে সমস্যা আছে, মানে ও ভয় পায়। আজকে অনেক কষ্টে ও 10 মিনিট একটা লাইভ করছে, এর পরের দিনও যখন চিন্তা করতেছে যে আজকে আমি একটা নতুন কিছু প্রোডাক্ট আছে সেগুলো যার জন্য ওর কি হাত পা কাঁপতেছে, বা লাইভে গেল মুখে মুখে কথা আটকায় যাচ্ছে, ঠিক আছে, ও
ও ঘামায় যাচ্ছে, ওর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, তো ওর যদি সাহস না থাকে ও পারবে না। আবার ওর কি আছে, সাহস আছে, ঠিক আছে, বাট বুদ্ধিমত্তা নেই। যেমন সেম ভাবে ও লাইফ গুলো করতেছে, সেম অনলাইন ভাবে ও প্রোডাক্ট গুলো সেল করতেছে, বাট ও বুঝতে পারতেছে না যে ওর সেলটা আসলে কিভাবে ইনক্রিজ করতে পারবে, বা আরো কিভাবে ওর সেল বাড়াইতে পারবে, বা আরো বেশি মানুষের অ্যাট্রাক্ট করতে পারবে। এখন দেখো, এক একটা 3 পিস ও সাপোজ 800 টাকা করে বিক্রি করতেছে, ঠিক আছে। এখন ও যদি অফার দেয় বাই 2 get 1 ফ্রি, ঠিক আছে, যদি কেউ যদি দুইটা, সুন্দর অফার দেয়। হ্যাঁ এরকম অফার দেয় বাই 2 get 1 ফ্রি। তো এরকম যদি ও যদি 3 পিস দেখা যায় যে দুইটা হলো 800 টাকার 3 পিস, বাট ও যেটা ফ্রি দেখাচ্ছে বা ফ্রি দিবে, তো সেটার প্রাইসটা একটু কম, বা ও যেমনি ভাবে একটা ম্যানেজ করতেছে, মানে ওই যে স্টক আউট, মানে স্টক ক্লিয়ার ম্যাম অফার গুলো থাকে না। বলো। ম্যাম আপনি তো আমাদের ক্লাস টিচার না ম্যাম? আমাদের ক্লাসে 205 রোল দুইটা আছে এখন। 205 রোল কে কে? ম্যাম একটা হলো মাইমুনা, আরেকটা হলো ম্যাম হচ্ছে জেবা নামে একটা মেয়ে আসলো না, ওরও 205 রোল দেওয়া। আচ্ছা, এটা কি ওর ভুল নাকি না আমাদের মিস, ভুল ওই সেটা? আমাকে পিকও দিছে। মিস ওই আমাকে পিক দিছে। তো আমাদের যেমন মানে রোল হলো 19,231 এরকম, তো তো ওর হলো জাস্ট 205, মানে 19,000 এরকম কিছু লেখা নেই। ম্যাম তাহলে মানে পরীক্ষার সময় কি হবে? আচ্ছা, তাহলে এটা জেবা কিন্তু আর কোনো ক্লাসে আমি ওরে অ্যাটেন্ড দেখিনি, ঠিক আছে। আর জেবার ব্যাপারে আমি কলেজ থেকে কোনো রকম কোনো ইনফরমেশন কিছুই পাইনি, আর আমার কাছে তোমাদের যে লিস্ট আছে সেটার মধ্যে কিন্তু জেবার কোনো নাম আমি কোথাও পাইনি। হ্যাঁ, তো ম্যাম আর কি জেবার ওর সাথে আমার যখন কথা হয়েছিল, ও আমাকে বলছিল আর কি সেকেন্ড ইয়ার ওর গ্যাপ দিছিল, তো মেবি ওইখানে আর কি 205 রোল দেওয়া হয়েছে। এখন ম্যাম বাকিটা তো আমিও জানি না। তো মানে আমি একটা ক্লাসে অ্যাকাউন্টিং ক্লাস দেখছিলাম একদিন, তারপর আর দেখিনি আমি। আচ্ছা, আমিও মনে করি যে তোমাদের সাথে যখন ক্লাস ছিল একটা ক্লাসে ওরে দেখছি, এরপর আর ওর কোনো ট্রেস আমি পাইনি, কোন ট্র্যাক ওর নাই। আর ও যদি তোমাদের সিনিয়র হয়, মানে তোমাদের আগে ছিল, ও হয়তো সেকেন্ড ইয়ার গ্যাপ পড়ছে, তো তোমাদের সাথে ওর হয়তো 205 ঠিক থাকবে, বাট একটু 19,000 হবে না, ওইটা হয়তো 18,000 সামথিং হবে, ঠিক আছে। হ্যাঁ মিস, মানে ওখানে 19,000 18,000 কিছু লেখা ছিল না, শুধু হ্যাঁ, 205 রোল লেখা ছিল। হ্যাঁ, তাহলে ওটা তো ম্যাম কি সমস্যা আমাদের নেই। ক্লাসে যে 205 রোল তার মানে বদলে সে পরীক্ষা দিবে মাঝখানে? না, ও সবার শেষে যাবে, কারণ বা সবার শেষে বা একদম সবার শুরুতে, ঠিক আছে। আর ওর রোলটা আলাদা হবে, এটা তোমার বা মাইমুনার বা জেবার কারোই টেন্স হওয়ার কিছু নেই, এমনকি আমার টেন্স হওয়ার কিছু নেই, কারণ ওর এই ব্যাপারটা কম্পিউটার অটোমেটিক্যালি ঠিক করে দেবে, ঠিক আছে। জি ম্যাম। স্প্রেডশিটে যে ওদের তোমাদের যে লিস্ট আছে না ইনফরমেশন, ওইখানে ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি, ওইটা কারেকশন এসে পড়বে, যদি ওর ইনফরমেশন জেনুইন থাকে এবং ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো লিপিবদ্ধ করা। আপাতত কারোরই টেনশন কিছু নেই, হ্যাঁ। আর ওর ব্যাপারে ফর্মালি আমি কোনো অথরিটি থেকে কোনো ইনফরমেশন বা কোনো ইনস্ট্রাকশন পাইনি, সো আপাতত ওরে নিয়ে আমার মাথা না ঘামাইলেও হবে, তোমাদের মাথা না ঘামাইলেও হবে, বিশেষ করে ঋতুর মাথা না ঘামাইলে হবে, যেহেতু ঋতু আমাদের ক্লাস। ম্যাম আমাকে ওই বলছে, তো এর জন্য আর কি। ওর টেন্স হওয়ার কিছু নাই, বাট ও হলো মনে করো ওর যদি খুব বেশি মানে এটা নিয়ে ইয়া লাগে যে আসলে কি হবে, আমি কি ঝামেলা পড়বো কিনা, বা আমার এটা নিয়ে ব্যাপারটা ঝামেলা হবে কিনা, তো এটা নিয়ে ও আমাদের যে কলেজ কোঅর্ডিনেটর স্যার হারুন স্যার, ওনার সাথে কথা বলতে পারে, অথবা ও কলেজে গিয়ে কথাবার্তা বলতে পারে, ঠিক আছে। আচ্ছা ম্যাম। তো এই যে এটাই বললাম যে সাহস এবং বুদ্ধিমত্তা দুইটা ব্যাপারে থাকতে হবে, কারণ তোমার যদি সাহস না থাকে, বুদ্ধিমত্তা থাকে, তাহলে তোমার যে বুদ্ধি থেকে যে আইডিয়া গুলো আসছে সেগুলো তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। আর তোমার যদি সাহস আছে, অনেক সাহস, বাট বুদ্ধি নাই, কি করতে হবে জানো না, তো তুমি কি করবা, হাবি যাবে উল্টাপাল্টা করে ফেলবা, তখন কি নিজেই ঝামেলা করবা, মাথার উপর প্রেশার পড়তে থাকবে। আচ্ছা, এরপরে আমাদের মনে ক্লাস শেষ। মিস সত্যি কথা কি, একটা মজার কথা জানেন, জিনিয়া কিন্তু আসলে বিজনেস ওম্যান, তাই? বিজনেস করে। জি ম্যাম। আচ্ছা, ও কিসের বিজনেস করে? জিনিয়া বলো তুমি। ম্যাম অর্গানিক প্রোডাক্টের। জিনিয়া ভয় পাওয়ার কিছু না, আমি কিন্তু ট্রিট চাইবো না, ঠিক আছে। তুমি যদি ভাবো যে টিচার জিনিয়া ট্রিট লজ্জা চাইবে পায়। বা তোমার প্রোডাক্ট